কই গো গিন্নি, কই গেলা? বাইরে আও, দেহ কি লই আইছি। কি হয়েছেটা কি? এইভাবে চিৎকার করে বাড়ি শুদ্ধ মাথায় তুলছো কেন? আরে না না, বাড়ি সুদ্দান কেমনে মাথায় তুলবো কও? তোমারে তুলতে গেলেই তো আমার হাড়গোড় সব বাইঙ্গা গুড়া গুড়ান হয়ে যাইব, তাই না? কি তুমি আমায় মোটা বললে? হায় হায় রে, হে কি শুনতে হলো আমায়? আরে আরে, আমি কখন তোমার আবার মোটা কইলাম বাবু? তুমি তো নিজেই এটা কইলা। এই দেখো, আরে আমি না, তুমি দেখো। কি আর দেখবো, তোমার চেহারাটা দেখলেই তো মন চায় এক কলসি পানিতে ডুইবা মরি। এক কলস পানিতে তো হইব না। তুমি বরং কলসটা গলায় বাইন্দা চেষ্টা করে দেখবা পারো। এই এই, কি বললা তুমি? তুমি কি বললা? হ্যাঁ, আবার বলো দেখি। আরে রাও তো এইসব। এই দাও, বাজার থেকে কত বড় একখান বোয়াল মাছ লই আইছি, একদম টাটকা মাছ। হ্যাঁ, তুমি এই বাজার থেকে এনেছো? কিভাবে? না না না, বাজার থেকে আনমু কি লেগা, গাছ থেকে পাইরা লই আইছি। আর মাছ এমনি আনমু না তো কি পালকি করে লই আমু নাকি? হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? এইভাবে পুরো গ্রামকে দেখিয়ে দেখিয়ে এই মাছ আনলে, এবার এটা খেয়ে যদি সবার পেট খারাপ হয়। কি আজব কথা কইতাছ? পেট খারাপ করবো কেন? ওমা, সবাই কি আরে এত বড় মাছ খেতে পারে? আরে এখন এই মাছ কাটবেটা কে? কে আবার কাটবো? তুমি কাটবা। আমার বইয়েই গেছে, এত বড় মাছ আমি কখনোই কাটতে পারবো না। আরে বাবা, তুমি তো এই দিন কইলা বাজার থেকে সব সময় মাছ কাইটটা কুইটটা লই আই। ছোট মাছ আনি নাকি বড় মাছ, এইটা তুমি চোখে দেখাও নাকি টের পাও না? এর লেগেই তো আজ আজ তো মাছটাই লই আইলাম। ঠিক আছে, দেখে নিয়েছি। এবার তোমার মাছ তুমিই কাটো। আমি কাটমু? কি কইতাছ কিন্নি? নয়তো কে কাটবে? একদিনও তো বাজার ঠিক করে করতে পারো নে। হয় পচা না হয় বাসি শাকসবজি নিয়ে আসো, নয়তো সস্তায় বস্তা ভরো। আর আজকে দেখো কত বড় মাছ নিয়ে এসেছো। আমি পারবো না, তুমিই কাটবে এই মাছ। আরে চইলা যাইতেছ কে? হুনো হুনো, আরে এদেই ভালো করলেও 10, খারাপ করলে তো আরো আগে 10। দূর। রূপা, ও রূপা, এক গ্লাস জল দাও তো। ওই তো, বাজার থেকে এসে শুরু হয়ে গেছে তোমার হুকুমদারি। হ্যাঁ, অনকে জলও চাইবা পারুম না। না, পারবে না। ঘরে কত কাজ আছে জানো? রান্না করা, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা, কাপড় ধোয়া। হ্যাঁ, তার উপর আবার তোমার ফাই ফরমাইশ। ও, তোমরা ঘরে বইয়া কাম করো আর আমরা বুঝি বাজারে বইয়া আঙুল চুষি। বাজারে বসেই তো থাকো আর কটা শাকসবজি বিক্রি করো, অথচ এমন ভাবে বলছো যেন চাঁদে যাওয়ার রাস্তা বানাচ্ছো। অত বড় বড় কথা কইবা না, কইয়া দিলাম। একদিন বাজারে গিয়া বইলে বুঝবা কত ধানে কত চাল। ওসব চাল, মুড়ি, চিরা, খই সব গোনা আছে। পারলে নিজে একদিন ঘরের কাজ করে রান্না করে দেখো দেখি। ঘরে বই তো করো, আমগর মতো তো আর রোদে পুইরা বৃষ্টিতে ভিজা কাজ করতে হয় না, তাই না? হ্যাঁ, একদম উদ্ধার করে ফেলেছে আমাকে। এখনো তো একটা সোনার হারও গড়িয়ে দিতে পারলে না। এ আবার সোনার আড়ালে কোত্থেকা? হার আর এলো কই? ওসব কি আমার কপালে আছে? সে জানোই যখন কপালে নাই, তইলে আর এত কথা কইতাছুই বাকিল নেকা। আমি লাফাই? ঠিক আছে ঠিক আছে, আর লাফাবো নে, আর রান্নাও করবো নে। নিজে রান্না করে খাও গিয়ে বাপু, অনেক হয়েছে, আর সহ্য করছি নে। আরে কি এর মাঝে কি ঢুকাইতাছো তুমি? পান্তা ভাতে ঘি, যা বলেছি তাই হবে এখন থেকে। যাও যাও, নিজের রান্না নিজের করে খাও দেখি। সারাটা দিন কষ্ট কইরা বাজারে এত বেচা কেনা কইরা আইলাম, খিদায় পেটটা সহ করতাছে, আর অন কিনা রান্না করতেইব। দূর, ভালো লাগে না। কোন কপালে যে বিয়া করছিলাম। এই মদন, রুটি আর তরকা থাকলে কিছু দে তো। সব তো ঠান্ডা হয়ে গেছে গো হরিদা। যা আছে তাই দে না বাপু। কি গো হরিদা, কি হয়েছে?
এই মন খারাপ হলো নাকি গো? না রে, এমন কিছুই না। না না, কিছু তো না কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো তো? কি আর হইব, সারাদিন এত খাইটা খুইটা কাজ করি, কখনো রোদে পুইনা তো কখনো বৃষ্টিতে ভিজা, তাও হয় কিনা আমি কি আর এমন কাজ করি? ও, বুঝেছি, বৌদির সাথে ঝগড়া হয়েছে তাই তো? আর নয় তো কি, কয় কিনা বাজারে নাকি বয়েই থাকি, আর তো কিছু করবার লাগে না, নিজেরা ঘরে একদম রাজকার্য কইরা ফালায়। আমার ঘরেও তো একই কাহিনী। আমি নাকি সারাদিন দোকানে বসে গল্প গুজব করি। এই বলো তো, এইটা কোনো কথা হলো? আরে, দোকানে বসে যায় করি সবই তো কাজের জন্যই। এরপর একটা পর একটা চাহিদা তো আসি, সুখে থাকতে কেন যে ভূতের কিলানি খাইয়া বিয়া করতে গেছিলাম ভগবানই জানে। ইচ্ছা করে একদম সন্ন্যাসী হইয়া বনে চইলা যাই। হ্যাঁ, ঠিকই বলেছ। এই বিয়ে সংসার বউ যে আবিষ্কার করে, তাকে পেলে একদম পশা ডোবায় ফেলে আসতাম। হ, ঠিকই কইছস, তইলে প্রতিদিন আর এমন জ্ঞান শুনতে হইতো না, কিন্তু অহন তো কোনো সমাধানই নাই। আমরা বরং একটা কাজ করি হরিদা। কি কাজ রে মদন? চলো, এই মোড়ল মশাইকে যে বলি, উনি হয়তো কিছু একটা করতে পারবেন। ঠিকই কইছস, সব হইনা যদি কোনো সমাধান দিবার পারে তৈরি হইল। হ্যাঁ, চলো চলো। দাঁড়ো দাঁড়ো, আগে আমি দোকানটা বন্ধ করে নি। আরে, এ কি কাণ্ড মোড়ল মশাই! আপনি মাছ কাটছেন যে? বাড়ির বাকিরা কোথায়? কি আর গোমুরে, দুঃখের কথা। বাজার থেকে কত শখ কইরা এই মাছটা কিনা লয়ে আইছি, আর এদিকে দেখ তোর বৌদি কয় কিনা এত বড় মাছ হ্যাঁ নাকি কাটবা পারবো না, এর লেগা আমারই কাটতে হইতাছে। মোড়ল মশাই, আমরা তো ওই একই সমস্যা নিয়ে আপনার কাছে এলাম। আমাদের বউরা আমাদের কোনো কাজই যে চোখে দেখে না। কি কইতাছস রে, তোগর বাড়ি তো এই একই কাণ্ড, তোগর বউরাও এমনই। এটা নয় তো কি, এই যে হরিদা, তার বউ নাকি বলেছে সে বাজারে বসে কটা সবজি তো বেচে। আমার বউ বলে আমি নাকি দোকানে বসে গল্প গুজব করি। এইগুলো কোনো কথা হলো বলুন আপনি? সারাটা দিন যে গাধার খাটুনি খাটি, সেগুলো কি চোখে পড়ে না? না না, কখনোই না, কিন্তু এই গ্রামের সকলেই দেখি একই সমস্যা। না, এর তো একটা সমাধান বাইর করতে হইব দেখতাছি। আমগোর কাজের মূল্য বউদেরকে বুঝাইতে হইব। আমার তো মনে হয় বউ ঘরে দিয়া বাজারে বেচা কেনা করাই, এই কাজটা করাইলে যে এরা যদি একটু বুঝবার পারত। ঠিকই কইছস, এইবার এটাই করতে হইব, তাইলে যদি এগোর মাথার থেকে এই ভূত নামে। মানে কি বলতে চাচ্ছেন মোড়ল মশাই? একটু বুঝিয়ে বলুন তো। মানে হইল আগামীকাল থেকে বউরাই খালি বাজারে গিয়া বেচা কেনার কাজ করব। এরপর এরা বুঝবার পারবো কোন কাজে কষ্ট বেশি আর কত ধানে কত চাল। তখন ঘরের কাজও তোমরা করবে, তাহলে তোমরাও বুঝবে ঘরের কাজ করতে কত কষ্ট। ঠিক আছে, এইসব কোনো ব্যাপার না, এইসব তো হাতের তুড়িতে আছে। শোনো শোনো, একটা বিশেষ ঘোষণা, আগামীকাল থেকে বাজারে কোনো পুরুষ যাবে না, বাড়ির বউরাই বাজারে সকল ধরনের বেচা কেনার কাজ করবে। আদেশক্রমে আমাদের গ্রামের মোড়ল মশাই। শোনো শোনো শোনো। বুঝলি মদন, এইবার দেখবি মজা, দুদিন বাজারের কাজ করলে সব কথা হুস করে বাইর হয়ে যাইব। হ্যাঁ, আর আমরা কটা দিন বাড়িতে থেকে একটু আরাম করতে পারবো। হ্যাঁ, চল চল যাই এখন। আহা, আজকে কতগুলো টাকা নিয়ে বাজারে এসেছি, আজকে একদম মন মতো বাজার করে নিয়ে যাব। ওই তো কি সুন্দর সুন্দর শাকসবজি দেখা যাচ্ছে, কে দেখি।
কই গো, এই লাউ কত করে দিচ্ছ? 80 টাকা করে, একদম টাটকা, খেতে দারুণ হবে গিন্নিমা। কি, এত দাম? কি বলছো? এ তো ছোট্ট একটা লাউয়ের দাম 80 টাকা। গিন্নিমা, পুরো বাজার খুঁজে দেখুন, এই দামি। না বাপু, এত দামে লাউ কিনবো নে। এই লাউ কত করে দিচ্ছ গো? 40 টাকা করে গো গিন্নিমা। 40 টাকা? ওই দেখি তো। এ মা, এ তো বুড়ো লাউ গো। এত দাম দিয়ে এই শক্ত বুড়ো লাউ নিয়ে যাবো নাকি? কি আর করার গিন্নিমা, সবই এমন। উফ বাবা, একদম হাঁপিয়ে গেছি। নাও নাও, একটু জল খাও। কেমন লাগলো বাজার কইরা? খারাপ না ভালোই লেগেছে বুঝেছো। এবার থেকে আমি প্রতিদিন বাজার করব। আমার কাজ তো শেষ। এবার তুমি কি কি কাজ শেষ করেছো বলো দেখি। না মানে, আমি তো কোনো কাজই শেষ করবা পারি নাই। হ্যাঁ, কি, তুমি এখনো একটা কাজও শেষ করনি? যাও বলছি যাও, এখনই ঘরের সব কাজ শেষ করো আগে। আর এই নাও বাজার, ভালো করে রান্না করে রাখবে। হায় রে, এইবার তো মনে হইতাছে আমি নিজেই ফাইসা গেছি রে। দূর ছাতার মাথা। আরে, সে কখন থেকে বসে আছি, এখনো কেউ কিছু কিনতেই আসছে না। এভাবে আর কতক্ষণ বসে থাকবো? রোদটাও কি বাড়ছে, একদম শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু এখনো একটা কিছু বেচতে পারলাম না। কি যে করি। আরে তুমি এমনি করে বয়ে আসো কে? নয়তো করবো কি, কোনো লোকই তো আসছে না। তুমি কেন যে সবজির দোকান দিলে, মাছ মাংসের দোকান দিলে নিশ্চয়ই কেউ না কেউ আসতো। এই কে কয় নাচতে না জানলে উড়ান বাঁকা। আরে তুমি যদি এমনি মুখে কুলু বাইটা বয়া থাকো, কেউই তো আইব না। অগরে তো ডাকতে হইব নাকি? কেন, ওরা কি দেখছে না আমি এখানে বসে আছি? তো আবার ডাকতে হবে কেন? না ডাই কেন বয়া থাকলে ব্যবসায় লাল বাতি জ্বলবো। এই এই যাও তো তুমি বাড়িছে, নইলে তুমি আমার ব্যবসা পুরাই ডুবাইবা। না না, তুমি বাড়ি যাও দেখি, আমি পারবো। তাজা তাজা শাকসবজি নিয়ে যাও, নিয়ে যাও, একদম তাজা সবজি। আমি এত ভালোই ব্যবসা শুরু করছে না, আমি বরং বাড়ি যাই, নইলে নইলে আমারই না কখন বিচ্চা ফেলায়। কি রে মদন, কই যাস? হরিদা আর বলো না, দেখতে এসেছিলাম বউ ভালো করে দোকানে বেচা কেনা করছে কিনা। যা দেখেছি তা দেখে তো আমি অবাক। তা কি দেখলি রে মদন? আরে, দোকানে এত ভিড়, আমি সারাদিনেও তো এত ক্রেতা পাই না। সে এক বেলায় যত লোক জুটিয়ে ফেললো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরে তোর বৌদিরও দেখাইলাম, ভালোই তো বাজার সামলাইতাছে। মোড়ল মশাইয়ের বুদ্ধি কি তাহলে আমাদের ডুবাবে নাকি? কে জানে। না রে, কথা কয়ে সময় নষ্ট করুন যাইব না। এই বাড়িতে কাজ পুইরা আছে অনেক। এই নয়তো কইব আবার তারা তো বাজার সামলাইছে, কিন্তু আমরা ঘর সামলাইবা পারি নাই। হ্যাঁ গো, পরে সারাদিন খোটা দেবে। না বাবা, ও সব শুনতে পারবো না। হরিদা, এই চললাম আমি বাড়ি, তুমিও যাও। কই গো, দেখে যাও কি কাণ্ড, কোথায় গেলে? কি কি হয়েছে? এই এমনি চিৎকার দিতেছ কে? আজকে সব সবজি বিক্রি করে ফেলেছি, দেখেছো? ভাবছি কাল থেকে দাম আরো বাড়াবো। বেশি লোভ করা ভালো না কিন্তু কইলাম। আর ধ্যাত, জ্ঞান দিও না, এখন খেতে দাও তো। হায় হায় রে, এ কি করলে তুমি? কি হইছে, কি করছি? এমনি চিৎকার কেন করতেছে? চিৎকার করবো না তো কি করব? তুমি যে খাবার দাবার সব এভাবে খোলা রাখলে, বিড়াল এসে মুখ দিয়ে গেল যে। কি কি কই না? আরে বাপু, আমি কি অত কিছু জানি নাকি? সংসারের কাজ করছি কম আমি। আমি কিন্তু এসব খাবো নে, তুমি আবার নতুন করে রাঁধবে। তাড়াতাড়ি করো, খিদে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। হায় হায়,
এখন আবার রান্না করতে হইব। এই বিড়ালটা আমার কিছু পাইনো না। দরকার হইলে তুই আমারে খাইতি, তাও আমার খাবারটা কেন মুখে দিতে গেলি রে? কই গো, এক গ্লাস জল দাও না, বেশ হাঁপিয়ে গেছি। এই ল জল ল। মুখটা এমন কালো করে রাখছো কে? আজকে বেশি বেচা কেনা হয়নি, অনেকগুলো সবজি পচে গেছে। আমি তো শুনছি তুমি নাকি বাজারে বেশি দামে জিনিস বিক্রি করো। হ্যাঁ করি তো, তোমাকে কে বললো? মদনের বউ নাকি তোমার থেকে সবজি কিনতে গেছিল। তুমি নাকি সোঁরা দাম কইছো, তাই সে কিনবার পারে নাই। আর তাছাড়া পুরা গ্রাম নাকি বলা বলি করতেছে। ঠিকই করেছি, সারাদিন বসে থাকবো নাকি? অল্প কিছুক্ষণে যা বিক্রি করব তাতেই লাভ হবে। এই লেগেই তো এখন কোনো কেরেদা আসে না তোমার কাছে। এক লগে বেশি লাভ করার চেয়ে আস্তে আস্তে লাভ করা ভালা। আচ্ছা, এখন আমার কিছু টেহা দাও। এই গতবারের বীজের বাকি টেহা দিয়া কিছু বীজ নই আহি। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। টেহা নাই মানে? বাজারে টেহা সব কই গেল? টাকা মানে? আজ তুমি টাকা দিয়ে করবে কি? কি করবো মানে? ফসলের বীজের টেহা, সারের টেহা, গত মাসের মুদি বাজারের টেহা দিতে হইব তো। দিতেই হবে, কিন্তু আমি তো ওই টাকা দিয়ে সোনার একটা হার কিনে ফেলেছি। কি কইতাছো তুমি? তুমি স্বর্ণের হার কিনছো? তইলে এইভাবে আবার চাষ করবো কিভাবে? মুদি বাজারে খরচ করবো কিভাবে? আমি কি এত কিছু জানতাম নাকি? না জানলে জিজ্ঞাসা তো করতে পারতা। মাঠের শাকসবজিও তো এখন সব শেষ হইয়া গেছে। এইবার তো না খায় মরতে হইব। এই যে এতদিন ধইরা বাড়ির বউরা বাইরের আর পোলারা ঘরের কাজ করলা, এতে তোমার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। কি সমস্যা গো? বাজারের কাজ আমরা করতে পারবো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, সারাদিন একটু বিশ্রামও নেওয়া যায় না। আর ছেলেরা তোমরা? মোড়ল মশাই, ঘরের কাজের অনেক কষ্ট যে, একটা পর একটা লেগেই থাকে। ঘর পরিষ্কার করলে রান্না বাকি, রান্না করতে গেলে বাসন ধোয়া বাকি। জি মরল মশাই, আমরা আগে ভাবতাম ঘরে বইয়াই তো কাজ করে মাইয়ারা, আর কি এমন। কিন্তু এইটা আমার ভুল আছিল। ঠিক বলেছো, আসলে ঘরের কাজ বাইরের কাজ সব জায়গাতেই কষ্ট আছে, কিন্তু আমরা তো শুধু নিজেদের কষ্টটাই দেখতাম। হ, কিন্তু এখন আমরা সকলেই বুঝছি সব কাজেই সমান কষ্ট আছে। তাই অহন থেকে আর কেউ কারো কাজকে ছোট করবা না, সবাই সবার কাজকে সম্মান দিমু আমরা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মরল মশাই। পুবাইল গ্রামের শেষ মাথায় একটা ছোট্ট নদী, নাম চন্দ্রা নদী। বর্ষায় নদী ফুলে ফেঁপে ওঠে আর শীতকালে ছোট হয়ে যায়। সেই নদীর পাড়েই সেলিমের দুই বউ সোহাগী আর মিনুর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। একটাই বিষয়, কে স্বামীর বেশি প্রিয়। একদিন সকালে সেলিম নিজের জমিতে কাজ করতে যাওয়ার আগে দুই বউকে ডেকে বলল, শোন, তোরা যদি সারাক্ষণ ঝগড়া করিস, আমার জীবনটা কত কষ্টে কাটে জানোস? তোরা এক কাজ কর, মিলেমিশে কিছু একটা কর। আমাদের সংসারে টাকা পয়সা বাড়াতে হবে তো। মিনুর লগে মিল কইরা কিছু করন চাই, এমন তো আমাকে কপালে নাই। ও হালার কামে কখনো মন নাই। কি বলছো তুমি? নিজের কামটাই ঠিক মতো করতে পারো না আর আমারে দোষ দাও? আমি কাজেই চলি, তোরা নিজেরা ঠিক কর। সেলিম চলে যাওয়ার পর দুই বউ নিজের ঘরে গিয়ে গুমড়ি মেরে বসে থাকে। দুপুরের দিকে গ্রামের মুরব্বি রহিম চাচা তাদের বাড়িতে এসে বলে, তোরা দুজন যেইভাবে সারাটা দিন ঝগড়া করিস, এইভাবে তো চলতে পারে না। কিছু একটা কর। সংসার চালাইতে হইলে তোদের মিলামিশা থাকতে হইব তো। তা না হইলে তো তোরা মারামারি করে মরবি একদিন। এই মিনুর লগে মিল করে কিছু করার চাইতে আমি নদীতে ডুইবা মরতে রাজি, তাও আল্লাহকে আমার মিল খাইবো না। তুমি আমারে সহ্য করবার পারো না তুমি, আমি তোমার এই খ্যানখ্যানা নিয়ে আর সহ্য করতে পারুম না। মরলে মরো কাছাও, তাও আমার কিচ্ছু যায় আসে না। এই সময় সেলিম বাড়িতে ফিরে আসে। আরে দেখো দেখি, আবার শুরু করলো। থাম থাম, এবার একটু থাম। আমার কথাগুলো মন দিয়া শোন একটু। বলো চাচা, কি বলবার চাও? শুনতাছি। শোন বৌমা, আমাগো গ্রাম কিন্তু আগের মতো নাই। নদীর ওপরে এখন লোকজন বোট ভাড়া কইরা ঘুরতে আসে। খাওয়া দাওয়া বিশ্রামের জায়গা নাই।
তোরা যদি একটা ভাসমান ভাতের হোটেল বানাস তাইলে তোর সংসারও চলবো আর গ্রামেরও নাম হইব। রহিম চাচা এত বড় কথা কয় কেডা? আমরা হোটেল চালামু। হয়তো চাচার কথা ঠিক, নদীর ওপর যদি কিছু করি তাইলে সবার উপকার হইব। হ্যাঁ মা, তোরা একবার চেষ্টাটা কইরা দেখ। রহিম চাচার কথা শুনে সেলিম বুঝল যে কিছু একটা করতে হবে। সন্ধ্যাবেলা তাই সবাই বসে মিটিং করলো। দেখ, আমাদের যে পুরানো নৌকাটা আছে না, ওটাই যদি কিছু করি। কি করবা নৌকায়? মাছ ধরা তো পারি না, তাছাড়া নৌকা তো চলার অবস্থায়ও নাই। মাছ ধরা নয়, বরং নদীতে যারা ঘুরতে আসে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করলে কেমন হয়? তাইলে রান্না বান্না করতে হবে, আর সেই কাজে আমি সেরা। তুমি সেরা, তাই তো? তোমার রান্নার ঝাল খেয়ে তো গ্রামের মুরগি পর্যন্ত পালায়। ওহ, তোরা ঘ্যান ঘ্যানারি থামাতো। যদি এভাবে ঝগড়া করিস তাহলে কোনো কাজ হবে না। ভালোভাবে আলোচনা কর। ওই নৌকাটা তো পুরান, এতে হোটেল চলবো কেমনে? আমাদের হাতে জিনিসপত্র কম, এটা দিয়ে কাজ শুরু করি। পরে যদি টাকা কামাই হয় তাইলে বড় হোটেল বানামু। আইসা, কাল সকাল থেইকাই আমরা নৌকাটা প্রস্তুত করতে লাইগা যাব। পরের কয়েকদিন সেলিম আর তার দুই বউ নিয়ে পুরো নৌকাটাকে নতুন করে মেরামত করল। এরপর সোহাগী আর মিনু গ্রামের দোকান থেকে চাল, ডাল, তরকারি আর কিছু পুরনো বাসনপত্র জোগাড় করল। দেখ, নৌকাটা ঠিকঠাক হয়েছে, কিন্তু এইভাবে তো হোটেল চলে না। একটা নাম দিতে হবে। নামের দরকার কি? খাবার মান ভালো হইলে মানুষ এমনিই আইবো। নামের দরকার আছে। আমি বলি সোহাগী ভাতের হোটেল রাখি, কারণ আমি রান্নায় সেরা। আইসে উনি, নিজের নামে হোটেল, নাম শুনলে কুত্তায়ও পালাইবো। আহ, কাজের মধ্যে ঝগড়া শুরু করলে কিন্তু মার খাইবি তোরা। শোন, হোটেলের নাম থাকবো দুই বউয়ের ভাতের ঘর। নামটা মানুষ শুনলে আগ্রহ দেখাইব। এতে কইরা মানুষ আমাগর হোটেলে একটাবার দেখতে হইলে অবশ্যই আইব। প্রথম দিনেই হোটেলে কিছু গ্রাহক এলো। নদী দিয়ে নৌকা চালিয়ে আসা কিছু জেলে ক্ষুধার্ত ছিল। এই এই কি খাবার আছে? ভাত, ডাল, মাছের ঝোল, চলে আসেন। দাম কত? এক প্লেট ভাত আর মাছের ঝোল 30 টাকা, কিন্তু গরম গরম খেতে পারবেন। জেলেরা খেতে বসলো। তারা খেতে খেতে বলল, খাউনটা ভালো, কিন্তু মাছের ঝোলে বেশি জল। এই ঝোলের স্বাদ নিতে জানে না কেউ। তুমি যদি ঠিকঠাক রান্না করতা মানুষ এমনি বলতো না। তোমার রান্নাও তো একদম পানসে। আমি না থাকলে গ্রাহকরা খেতেও আসতো না। তোমরা কি গ্রাহকদের সামনে এমনই করবা? মিলেমিশে রান্নার দায়িত্ব ভাগ করে নাও। এখন থেকে সোহাগী মাংস আর মাছের ঝোল বানাবে, আর মিনু বানাবে ডাল আর সবজি। কয়েক সপ্তাহের মধ্যে হোটেল বেশ জনপ্রিয় হয়ে উঠল। নদীতে যারা ঘুরতে আসে তারা দুপুরের খাওয়ার জন্য এই হোটেলেই থামে। তাদের খাবারের মেনুতে নতুন কিছু আইটেম যোগ হলো। সকালবেলা গরম গরম ভাপা পিঠা, দুপুরে খিচুড়ি আর ইলিশ ভাজা, বিকেলে গরম চা আর মুড়ি। গ্রাহকদের সংখ্যা বাড়তে লাগলো। এমনকি পাশের গ্রামের মানুষও খবর পেয়ে আসা শুরু করলো। সবকিছু ভালোই চলছিল, কিন্তু একদিন নদীতে জোয়ারের সময় নৌকাটা ভীষণভাবে দুলতে দুলতে ডুবে যাওয়া শুরু করল। এই, সবাই সাবধানে থাকিস, কেউ এদিক সেদিক নড়বি না। কিন্তু ততক্ষণে পানির তোড়ে নৌকার এক পাশ পুরো ডুবে গিয়েছে। সেলিম আর তার দুই বউ কোনো রকমে নৌকা থেকে নেমে পড়ল। সব কিছু শেষ, হোটেলটাও শেষ, স্বপ্নটাও শেষ। আমরা এত কষ্ট করছি, তবু কেন এমন হইল? চুপ কর, আমরা আবার শুরু করব। কোনো না কোনোভাবে সব ঠিক হবে। তারা নদীর পাড়ে বসে কাঁদছিল। তখনই একজন অপরিচিত লোক এসে হাজির হলো। লোকটা ধনী ব্যবসায়ী, নাম রাশেদ চৌধুরী। আচ্ছা, আপনাদের নৌকাটা কেন ডুবলো? আমি শুনেছি এই হোটেলের অনেক নাম। হুজুর, জোয়ারের তোরে সব শেষ। আমরা নদীতে নৌকার উপর ভাতের হোটেল চালাইতাম। গ্রামের মানুষ আর পর্যটকরা খুব খুশি হইত, কিন্তু এখন আর কিছু করার উপায় নাই। আমাদের তো আবার শুরু করার টাকাও নাই, সব শেষ হয়ে গেল। এসব কি বলছেন? আপনাদের হোটেলের খাবারের তো অনেক স্বাদ শুনেছি। আমি তো আপনাদের রান্না খাবারের স্বাদ পেতেই অনেক দূর থেকে এখানে আসলাম, কিন্তু এসে এসব কি দেখছি? এখন আমরা কি করব? আমাগর হয়তো এখানেই থাইমা যাইতে হইব। আপনাদের কথা শুনে মনটা খারাপ হলো, তবে আমি একটা প্রস্তাব দিতে চাই।
আমি যদি আপনাদের একটা নতুন নৌকা বানিয়ে দিই, আপনাদের হোটেল কি আবার চালাতে পারবেন? আমরা সাহায্য নেওয়ার মানুষ না হুজুর। না 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 না, আপনারা কোনো অনুদান হিসেবে নেবেন না। আমি চাই আপনারা আবার হোটেলটা চালান। আপনারা যদি ভালো ব্যবসা করেন, গ্রামে আরো অনেক মানুষের উপকার হবে। আচ্ছা, তবে আমরা সময় মতো আপনার দেনা পরিশোধ করে দিতে চাই। হ্যাঁ, আমরা অবশ্যই পরবর্তীতে আপনার টাকা ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনারা সেটাই করেন তাহলে। আমি আপনাদের জন্য নতুন একটা নৌকা বানানোর ব্যবস্থা করছি। রাশেদ চৌধুরী তার নিজস্ব কারিগর দিয়ে নতুন এক বিশাল নৌকা বানালেন। নৌকাটার মধ্যে ছিল রান্নাঘর, বসার জায়গা আর ছাউনির ব্যবস্থা। এইবার আপনারা শুধু ব্যবসা করবেন না, গ্রামের গরিব মানুষদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থাও রাখবে। আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলবো না। আমরা প্রতিদিন কিছু গরিব মানুষকে বিনামূল্যে খাওয়ানোর ব্যবস্থা করব। এইবার নামটা হবে দুই বউয়ের ভাসমান ভাত ঘর। এতে আমাদের সবার পরিচয় থাকবে। প্রথম দিন থেকেই সোহাগী আর মিনু ঠিক করল প্রতিদিন 10 জন গরিব মানুষকে তারা বিনামূল্যে খাবার দেবে। মিনু, এই কাজ করতে গিয়ে আমাদের মধ্যে আর ঝগড়া হইতে দেব না। হ্যাঁ আপা, আমরা একসঙ্গে চলবো, এটাই আমাদের নতুন শপথ। কয়েক মাসের মধ্যেই দুই বউয়ের ভাসমান হোটেল পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেল। শুধু গ্রাম নয়, আশেপাশের শহর থেকেও মানুষ আসতে শুরু করল। তোদের মিল দেখেই বুঝতে পারছি এতদিনে ঠিক পথে চলে আইসোস। চাচা, আপনার কথাই ছিল আমাদের অনুপ্রেরণা। আজ আমরা যা করেছি তা আপনাদের আশীর্বাদে সম্ভব হয়েছে। আপা, আমরা একসঙ্গে কত কিছু করলাম। হ্যাঁ মিনু, আমাদের একতার জোরেই সম্ভব হয়েছে। তোরা ঝগড়া না করলে আমি তো রাজা হয়ে গেছি রে। রাজা, দেখ আমগর মাছগুলান কত বড় হইয়া গেছে। এ বছর মনে হয় ভালোই লাভ করবা পারো। হ ভাই, আমরা দুই ভাই মিলামিশা পরিশ্রম করি বইলেই তো সব কাজ এত সুন্দর হয়। তুই আর আমি যদি না থাকতাম, এই পুকুরে কি এত সুন্দর মাছ হইতো? হ, ঠিকই কইছস, কিন্তু এক এক সময় মনে হয় আমগর এই মিলটাই কেমন যেন কপাল জ্বালাইয়া দিতাছে। কপাল জ্বালাইয়া দিছে মানে? তোর ভাবি আর বউয়ের মাঝে যে মিল নাই, তুই তো দেখছস এইটা। ও গোর ঝগড়া আর অভিযোগ শুনতে শুনতে কানটা পুইসা গেছে গা। জানি ভাই, আমরা তো চাই ঘরে শান্তি থাকুক। আমার বউ সবসময় ভাবে আমি নাকি ওর জন্য কম করতাছি, আর তোর বউ ভাবে তুই নাকি সবকিছু তোর ভাইয়ের জন্য করতাছিস। এই পুকুরের মাছ দেখলে আমার মনে বড়ই শান্তি লাগে। কই, এরা তো ঝগড়া করে না। হ্যাঁ, এরা তো আমাদের মতো নিজেদের কাজ করে আর খুশি থাকে। কিন্তু ভাই, এমনি কি চলতে থাকবো? আমরা দুই ভাই মিলা একসাথে কাজ করি, আমগোর স্বপ্ন এক, কিন্তু ঘরে ফিরা দেখি দুই রকম পরিবেশ। ঘরে ফিরলেই মনটা কেমন যেন অশান্ত হয়ে যায়। জানি না ভাই, শুধু জানি আমাদের চেষ্টা থামানো যাবে না। যেমন পুকুরে যত্ন করি, তেমন কইরেই হয়তো সময় নিয়ে আমগর বউদের বুঝাইতে হইব। হ, চেষ্টা তো করতেই হইব। তোর আর আমার বন্ধন যেন কখনো না ভাঙে। এটাই আসল কথা ভাই। আমরা যদি একসাথে থাকি, সব ঝামেলা সামলাইতে পারবো। ঠিক কইছস, চল অন মাছগুলান খাইতে দিতে হইব। হ, চলো। এই নীলা, সারাক্ষণ এত কাজ আর কাজ দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? কাজ না করলে সংসার চলবে কি করে সীমা? সবার জন্য তো ঠিক সময়ে খাবার তৈরি করতে হয়। আহারে, তুই তো সংসারের রানী, সবই তোর হাতে চলছে, আর আমি কিছুই না, তাই না? সীমা, আমি এমন কিছু বলিনি। তুই তোর মতো থাক, আমি আমার মতো কাজ করি। আমার মতো? আমি তো এমনিই ভালো আছি, ফর্সা চামড়ার মেয়ে। আমি তো আর তোর মতো ঘেমে মরতে চাই না। তুই তো কালো, তোর কাজই এসব। সীমা, এমন কথা বলিস না। চেহারা আল্লাহ দিয়েছেন, তুই ফর্সা বলে গর্ব করিস, কিন্তু মানুষ তো তার কাজেই বড় হয়। হ্যাঁ, তোরা তো লেকচার থামা। তোর মতো মহিলারা সব সময় এমন কথা বলে। আসল সত্য হলো, নিজের রূপ ঢাকতে তুই একটু বেশি বেশি কাজ দেখাস, যাতে কাজ দেখিয়ে একটু ভালো থাকতে পারিস। তোর রূপ দেখে তো মানুষ মুখ ফিরিয়ে নেয়। ঘরের কাজ একা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, আর তুই এই কথা বলছিস? তুই আমাকে একটু সাহায্য করলে সংসারটা তো আরো সুন্দর হতে পারতো। আমার কাজ করাটাই নাকি সুন্দর করবে? আরে নীলা, আমি তো এই সংসারের গৌরব। আমার রূপ দেখলেই সবাই মুগ্ধ হয়।
তোদের মতো কালো মেয়েরা এসব বোঝে না। তুই যাই বলিস, আমি জানি সংসার টিকে থাকে মেহনত আর ভালোবাসায়। ফর্সা চামড়ার অহংকারে তো জীবন চলে না। তুই কি আমাকে শিক্ষা দিচ্ছিস? না সীমা, শুধু বলতে চাই আল্লাহর দেওয়া রূপ নিয়ে অহংকার করা ঠিক না। আমরা সবাই মানুষ, কাজ আর ভালো ব্যবহারে মানুষকে বড় হতে হয়। তুই তোর কাজ কর, আমাকে এসব উপদেশ দিতে আসিস না। সীমা ফর্সা হওয়ায় সে সব সময় নীলাকে এভাবে খোঁটা দিয়ে কথা বলে। তার অহংকার আর হিংসাগুলো সব মুখ বুঝে সহ্য করে নীলা। তারপরেও প্রতিদিনই তাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি চলতেই থাকে। পরদিন সকালে সীমা জানায় তার বাপের বাড়ি থেকে লোকজন আসবে। এই নীলা, শোন তো, আজ আমার বাপের বাড়ির লোকজন আসবে। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখবি। আর শোন, খাবারটাও যেন ভালো হয়। পোলাও, খাসির মাংস, গরুর ভুনা মাংস, সরিষা ইলিশ, টক ডিম আর রুই মাছ ভুনা করবি, ওকে? এত কিছু, এগুলো একা করা তো কঠিন হয়ে যাবে সীমা। হ্যাঁ তো, তুই তো এমনিতেই সব কাজ করে থাকিস। আমার বাপের বাড়ির লোকজন এলে তোদের মতো সাধারণ খাবার খাওয়ানো যায় না। তুই একবারও ভাবলি না একা এত কাজ সামলানো কতটা কষ্টের হবে? তুই যদি একটু সাহায্য করতি। আমি আমি এসব কাজ করব? তুই কি পাগল হয়ে গেছিস? রান্নাঘরে ঢুকে আমার হাত, চুল, মুখ সব নষ্ট হয়ে যাবে। আমি কি তোর মতো ঘাম ঝরানোর জন্য জন্মেছি? তোর ফর্সা চেহারা নিয়ে অনেক অহংকার, কিন্তু সীমা, এই সংসারের সব কাজ আমি একা সামলাই। একটু যদি তুইও সাহায্য করতি তাহলে কাজটা সহজ হতো। এই নীলা, তোর কাজ তুই কর। আমাকে এসব বক বক শোনাতে আসিস না। আমি তোর মতো হতে পারবো না। আমার কাজ হলো ভালো করে সবার সামনে সুন্দর দেখানো। সবার সামনে সুন্দর দেখানোই যদি একমাত্র কাজ হয়, তবে তুই সংসার টিকিয়ে রাখবি কিভাবে? তুই আমাকে শেখাবি? এই রান্না বান্নার কথা বলছি, শোন, তুই ঠিকঠাক করবি। আমার বাপের বাড়ির লোকজনের সামনে আমার সম্মান নষ্ট হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। ঠিক আছে, আমি সব করব। হ্যাঁ, তাই কর। আর দেখ, রান্নার স্বাদ যেন ভালো হয়। আমার বাপের বাড়ির লোকজন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে। নীলা চলে যায় রান্না করতে, আর সীমা তার সাজগোজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রান্না যখন প্রায় সব শেষ, তখন নীলা এসে সীমাকে জানায় তার রান্না শেষের দিকে। আহ, কি সুন্দর দেখাচ্ছে আমাকে। আমার মতো ফর্সা মেয়েকে দেখলেই তো মানুষ মুগ্ধ হয়। সীমা, রান্নাগুলো প্রায় শেষ হয়ে গেছে। মেহমানরা কখন আসবে? ও নীলা, তোকে তো বলতে ভুলেই গেছি। আমার বাপের বাড়ির লোকজন আজ আসতে পারবে না। কি? কেউ আসবে না? এতক্ষণ ধরে আমি এত কিছু করলাম কিসের জন্য? আরে কি করবি? ওরা তো বললো জরুরি কাজ আছে। এখন তুই রান্না করে ফেলেছিস তো কি হয়েছে? আমরা বাড়ির লোকজন মিলে খেয়ে ফেলবো। আর খেয়ে না ফেলতে পারলে ফেলে দিবি। ফেলে দেব? সীমা, তুই এতটা দায়িত্বহীন হতে পারলি? আগে জানাতে পারতিস। আমি সকাল থেকে একা এত পরিশ্রম করলাম, আর তুই আয়নায় নিজের চেহারা দেখাই ব্যস্ত ছিলি। আর এখন আবার বলছিস খেতে না পারলে ফেলে দিবি? আহা, এত সিরিয়াস হোস না তো। কাজ করাটাই তো তোর অভ্যাস। আর রান্না করলে তো কি হয়েছে? অভ্যাস তো বটেই, কিন্তু তোর এই আচরণ, তোর এই অহংকার, এগুলো কখনো বদলাবে না, তাই না? তুই না বড় বেশি কথা বলিস। যা, গিয়ে তোর কাজ কর, আর আমাকে আমার কাজ করতে দে। কি হইল নীলা? তোমার মুখ এমন মলিন কে? আজ সকাল থেকে একা একা সব রান্না করলাম, সব কিছু গুছালাম। সীমার বাপের বাড়ির লোকজনের জন্য এত আয়োজন করলাম, আর এখন শুনি তার বাপের বাড়ির লোকজন আজ আসবেই না। কি কইতাছো? এত কাজ তুমি একলা করলা, আর সীমা তোমারে একটা বারো সাহায্য করলো না? সাহায্য তো দূরের কথা, সীমা রান্নাঘরের দিকে তাকায়ও নেই, শুধু সাজগোজ করে আয়নার সামনে বসে থাকলো। যখন রান্না প্রায় শেষ, তখন জানালো তার লোকজন আজ আসবে না। তইলে এই সব রান্না খাবারগুলার কি হইব এখন? আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি কিছু বললেই ও আমার চেহারা নিয়ে খোঁটা দেয়। তুমিই বলো, আমি কি শুধু কালো বলেই অযোগ্য? নীলা, তুমি কালো নাকি ফর্সা এইটা কোনো ব্যাপার না। তুমি এই সংসারের প্রাণ। তোমার কাজ আর ভালোবাসা এই পরিবারটা টিকা রইছে। আচ্ছা ঠিক আছে, এই রান্না করা খাবারগুলো এখন এতিমদের মাঝে বিলিয়ে দেব। ওদেরও তো ভালো কিছু খাওয়ার অধিকার আছে। আচ্ছা ঠিক আছে, তাই হইব। সেদিনের সব রান্না করা খাবারগুলো নিয়ে সুলতান নীলার কথা মতো এতিম শিশুদের মধ্যে বিলিয়ে দেয়। পরদিন সকালে, নীলা, আমার এই কাপড়গুলো পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে আন। পুকুর থেকে? আমি গতকাল একসাথে এত রান্না করেছি, আজ একটু বিশ্রাম নিতে চাই। বিশ্রাম? সে তো আমার জন্য। আমি তো এসব করতে পারবো না। তুই তো সবার জন্যই কাজ করে থাকিস, তাই না? ঠিক আছে সীমা, যাচ্ছি। আমি কালো কেন? কেন আমি এমন হলাম?
যদি ফর্সা হতে পারতাম তখন কি আমার জীবনটা অন্যরকম হতো। এই কালো চেহারাটাই তো আজ আমাকে এত কষ্ট দিয়েছে। যদি একটু ফর্সা হতাম তবে সীমাও হয়তো আমাকে সম্মান করত, অন্যরাও হয়তো আমাকে এভাবে দেখতো না। যদি আমি ফর্সা হতাম তবে সীমা হয়তো আমাকে এরকম কাজের অর্ডার করতো না, সব কাজ আমাকে একা করে দিতে বলতো না। নীলা কাজ করতে করতে আপন মনেই এসব কথা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। এমন সময় সে পা পিছলে পড়ে যায় পুকুরের পানির মধ্যে। সে সাঁতার জানতো না, তাই সে পুকুরের পানির মধ্যে হাবুডুবু খেতে থাকে। তার চিৎকার শুনে সুলতান দৌড়ে আসে আর তাকে পানি থেকে উদ্ধার করে। নীলা, তুমি কি ঠিক আছো? কিভাবে পড়ে গেলা? আমি আমি সাঁতার জানি না, পা পিছলে পড়ে গেলাম। এখন কিছু হয় নাই নীলা, তুমি ঠিকই আছো, চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। নীলা, তুমি তুমি তো ফর্সা হয়ে গেছো গা, কেমন হইল এটা? আমি তো নিজেও বুঝতে পারছি না, পুকুর পাড়ে পড়ে কি জানি কি হলো, কিন্তু মনে হচ্ছে যেন কিছু পরিবর্তন হয়েছে। এই পানিতে বইরা তুমি ফর্সা হয়ে গেছো মনে হইতাছে। তুমি তো এখন অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছো। এখন কি সবকিছু বদলে যাবে? আমার এই ফর্সা ত্বক কি সত্যি আমাকে আরো সম্মান এনে দেবে? সীমা আমাকে আর খোটা দেবে না? হয়তো। চলো এখন বাড়িতে ফিরে যাই। হ্যাঁ চলো। নীলা, তুই তুই কিভাবে এত ফর্সা হয়ে গেছিস? এটা কিভাবে হলো? সীমা, কিছু না, পুকুরে পড়ে গিয়েছিলাম তোর কাপড় ধুতে, আর পা পিছলে কিভাবে জানি পড়ে গেলাম। আমাকে উদ্ধার করার পর দেখি এই অবস্থা, জানি না কি হলো। তাহলে তো ভালোই হলো, তাহলে আমি পুকুরে ঝাঁপ দিলে আমিও কি আরো ফর্সা হয়ে যাব? সীমা, তোর রং ফর্সা হলে কি হবে? তোর অন্তরটা তো বদলাতে পারবি না। মনে রাখিস, রং কিভাবে কোনোভাবে চেহারা কোনো কিছুই মানুষের সত্যিকারের মূল্য দেয় না। বুঝতে পেরেছি, আমি আরো ফর্সা হই সেটা তুই চাস না। আমি এখনই পুকুরে ঝাঁপ দেব আর তোর থেকেও ফর্সা হয়ে যাব। সীমা, তুই তো সাঁতার জানিস না, তুই ঝাঁপ দিলে ডুবে যেতে পারিস কিন্তু। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আমি এখনই যাচ্ছি। এই বলে সীমা চলে যায় পুকুরে ঝাঁপ দিতে, কিন্তু তার আরো ফর্সা হওয়ার মোহ তাকে ভুলিয়ে দেয় যে সে পুকুরে ঝাঁপ দিলে বিপদে পড়তে পারে। তার পেছন পেছন রাজা, সুলতান আর নীলা ছুটে যায় তাকে আটকাতে, কিন্তু কারোর নিষেধ না শুনে সে পুকুরে ঝাঁপ দেয় আর পুকুরের গভীর পানিতে ডুবে যেতে থাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে গেলাম। না, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। তোকে এত করে নিষেধ করা সত্ত্বেও তুই শুনলি না। তুই তোর নিজের অহংকার আর মোহ থেকে বের হইতে পারলি না। তুই ডুবেই মর। না না, আমাকে বাঁচাও, আমি কথা দিচ্ছি আমি আর কখনো হিংসা করব না। বাঁচাও। থাক ভাই, ওর ভুল বুঝতে পেরেছে, ওকে এখন পানি থেকে উদ্ধার করো। না, আমি জানি এই সব ওর ছলনা, ওর শাস্তি পাইতেছে। কেউ আজকে ওকে বাঁচাইতে যাইবা না। আমি ছলনা করছি না, আমাকে বাঁচাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো অহংকার করব না, হিংসা করব না। ভাই যা, উদ্ধার কর, না হইলে কিন্তু পানিতে ডুইবা মইরা যাবো। আচ্ছা, যাইতাছি। এই বলে রাজা পানিতে ঝাঁপ দেয় আর সীমাকে উদ্ধার করে ওপরে তুলে আনে। কিন্তু ওপরে তুলে আনার পর দেখে অবাক কাণ্ড। এ কি, আমি কালো হয়ে গেলাম কিভাবে? ভালোই হইছে, এইবার তোর অহংকার কিভাবে আসে দেখা যাইব। হে আমার কি হলো? সীমা, রং আর চেহারা পরিবর্তন হয়ে যায়, কিন্তু মানুষের সত্যিকারের সৌন্দর্য আর মূল্য তো থাকে অন্তরে। তোর রং কালো হলে তাতে তো কিচ্ছু যায় আসে না। যদি তুই মন থেকে তোর কালিমা দূর করতে পারিস তবেই তুই সুন্দর। হুনছস, নীলা কিন্তু একদম ঠিক কইছে। তুই তো শুধু বাইরে দেখা মূল্যায়ন করস সীমা। তোর এই রং পরিবর্তন শুধুই বাহ্যিক ব্যাপার। তোর সত্যিকারের সৌন্দর্য যেটা, সেটা তুই কোথাও খুঁজে পাবি না যদি নিজের ভিতরের খারাপ দিকগুলো না বদলাস। তোমার আচরণই তো সত্যিকারের মানুষকে চিহ্নিত করে। তোমার এই রং কোনো ব্যাপার না, তোমার মধ্যে থাকা অহংকার আর হিংসাটা আগে বদলাও। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই বলেছ, আমার অতিরিক্ত হিংসা আর অহংকারী আজ আমার এই পরিণতি করে দিয়েছে। আমাকে তোমরা মাফ করে দিও। তুই নিজে ঠিক হয়ে গেলেই ভালো, আমরা তোর উপর কোনো রাগ বা ক্ষোভ রাখিনি। আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোর সাথে হিংসা বা অহংকার করব না।
আমরা এখন থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো, কাজগুলো সব ভাগাভাগি করে নিয়ে করব। ঠিক আছে, এখন চলো সবাই বাড়ি ফিরে যাই। তারপর থেকে সীমা আর নীলা মিলেমিশে একসাথে সংসার করতে লাগলো। তাদের আর কখনোই ঝগড়া করতে দেখা যায়নি।